ন্যাশনাল টিমের হয়ে কার্লো আনচেলত্তির বিভিন্ন ট্যাকটিক্স ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি। কয়েকটা ম্যাচে ব্রাজিল সাকসেসফুল হয়েছে, কয়েকটা ম্যাচে ব্রাজিল প্যাথেটিকভাবে ম্যাচটা হেরেছে। ওভারঅল যদি চিন্তা করি, এখন পর্যন্ত কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলের খেলা ইমপ্রুভমেন্ট দেখা গিয়েছে। আজকে আমরা কার্লো আনচেলত্তির টেকনিক্যাল ব্রেকডাউন করার চেষ্টা করব। লাস্ট কয়েকটা ম্যাচ দেখে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা দেখতে পেয়েছি সেগুলো নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব। নাম্বার 1, আমরা যদি ডিফেন্স থেকে শুরু করি তাহলে রিয়াল মাদ্রিদ 2022 দলের সাথে এই দলের একটা সিমিলারিটি খুঁজে পাওয়া যায়। কার্লো আনচেলত্তি এমন ধরনের লেফট ব্যাক পছন্দ করেন যারা অনেক বেশি ডিফেন্সিভ হবে, যেমন আমরা ডগলাস সান্তোসকে রেগুলার খেলতে দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে কী হয়, ব্রাজিল যখন অ্যাটাকে যায় তখন এই ডিফেন্সটা 4 জন থেকে 3 জনের ডিফেন্সে রূপান্তর হয়। তখন রাইট উইংয়ে এক্সট্রা একজন প্লেয়ার উঠে যান, তিনি হচ্ছেন ব্রাজিলের রাইট ব্যাক। এই মুহূর্তে ব্রাজিলের রাইট ব্যাকরা ডিফেন্সিভ থেকে অফেন্সিভলি অনেক ভালো। সেক্ষেত্রে কার্লো আনচেলত্তির এই ট্যাকটিক্সটা ভালোভাবে কাজ করছে। আমরা একাধিক ম্যাচে দেখতে পেয়েছি যে ব্রাজিলের ডিফেন্সটা 4 জন থেকে 3 জনের ডিফেন্সে রূপান্তর হচ্ছে এবং 3 জনই অনেক বেশি পিছনে থাকছেন যখন ব্রাজিল অ্যাটাক করছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে ব্রাজিল 4 জনের ডিফেন্সই খেলছে, সেক্ষেত্রে ডগলাস সান্তোস এগিয়ে এসে ক্রস করার চেষ্টা করছেন, বাদিক দিয়ে ভিনিসিয়াস জুনিয়রকে হেল্প করার চেষ্টা করছেন। অর্থাৎ 3 জনের ডিফেন্স হিসেবে খেলার যে ট্রাইটা তিনি করছেন লেফট ব্যাক হিসেবে, একটু স্টেবল লেফট ব্যাক তিনি চান এবং সেটা তার জন্য সাকসেসফুল হচ্ছে। তার সাথে অ্যাটাকিং অনেক কিছু তিনি ট্রাই করার চেষ্টা করেছেন লেফট ব্যাকদের গিয়ে। ব্রাজিলের মিডফিল্ডই হচ্ছে ব্রাজিলের এই আনচেলত্তির অধীনে যতটুকু ম্যাচ দেখতে পেয়েছি আমরা, সেই ম্যাচের সবচেয়ে বড় ইঞ্জিন এবং সেখানে সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে ব্রুনো গুইমারেজের খেলায়। কার্লো আনচেলত্তি ব্রুনো গুইমারেজের খেলাকে অনেকটা পরিবর্তন করে দিয়েছেন। কাসেমিরো ব্রুনো গুইমারেজের এই যে ডাবল পিভট, এটা অনেক সময় অ্যাটাকিং পিভটে রূপান্তর হতে আমরা দেখতে পেয়েছি। ব্রুনো গুইমারেজ অনেকটা টনি ক্রুসের রুলটা প্লে করতে দেখতে পেয়েছি আমরা। অনেক ম্যাচে তিনি থ্রু পাস খেলছেন কিংবা লং বল খেলছেন কিংবা ডিফেন্সকে চিরে একটা লম্বা পাস করছেন, সেখান থেকে উইঙ্গাররা গোল করছে। ম্যাচটাকে টোটাল কন্ট্রোল করেছেন ব্রুনো গুইমারেজ এবং ডিফেন্সিভলি দলকে শিল্ড করছেন কাসেমিরো। অনেকটা ডিস্ট্রাকটিভ ডিফেন্সিভ মিডফিল্ডারের মতো কাজ করছেন কাসেমিরো। আর যদি ব্রাজিল 3 মিডফিল্ডে খেলে তাহলে থার্ড যে মিডফিল্ডার থাকছেন তিনি অনেক বেশি অ্যাটাকিং থাকার চেষ্টা করছেন। যেমন আমরা কয়েকটা ম্যাচে কুনহাকে এই পজিশনে খেলতে দেখতে পেয়েছি, কয়েকটা ম্যাচে পাকোতাকে খেলতে দেখতে পেয়েছি। তারা ম্যাচটাকে কন্ট্রোল করার চেষ্টা করেন এবং অনেক বেশি অ্যাটাকিং থাকার চেষ্টা করেন, যেন মনে হয় আক্রমণভাগে 4 জন খেলোয়াড় খেলছেন। ব্রাজিল শুরু করছে ম্যাচটা 4-2-3-1, কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা রূপান্তরিত হচ্ছে 4-2-4-এ, যেটা অনেকটা আনইউজুয়াল টাইপ অফ একটা ফরমেশন, কিন্তু এই ফরমেশনটা ব্রাজিলকে সাকসেস এনে দিচ্ছে। আরেকটা জিনিস আমরা দেখতে পেয়েছি যে প্রপার 9 নিয়ে কার্লো আনচেলত্তি খেলছেন না। এমনকি রিচার্লিসনকে যখন ব্যবহার করা হচ্ছে প্রপার 9 হিসেবে ব্যবহার করা হচ্ছে না। কয়েকটা ম্যাচে আমরা এমনও দেখতে পেয়েছি যে রাইট উইং দিয়ে যখন রাফিনহা খেলছেন তখন রাইট উইঙ্গার হিসেবে ওয়েসলে কিংবা ভ্যান্ডারসন অনেকটা রাফিনহার পজিশনে চলে যাচ্ছেন এবং রাফিনহা ভিতরে চলে আসছেন। এদিক থেকে আরেকটা জিনিস ক্লিয়ার হয়, রাইট সাইডে ব্রাজিল অনেক বেশি অ্যাটাকিং খেলবে, সেক্ষেত্রে উইঙ্গারের পাশাপাশি রাইট ব্যাকরাও ভূমিকা রাখবেন এবং লেফট ব্যাকটা মোটামুটি স্টেবল রাখার চেষ্টা করবে ব্রাজিল। আমরা আরেকটা জিনিস দেখতে পেয়েছি, সেটা হচ্ছে হাই প্রেসিং। এই ধরনের প্রেসিং ব্রাজিলিয়ান ফুটবলে লাস্ট কয়েক বছর আমরা দেখতে পাইনি। অনেকটা প্রতিপক্ষ খেলোয়াড়কে স্যান্ডউইচ করে দিয়ে সেখান থেকে বল বের করে আনার মতো। যখন বল লুজ করছে ব্রাজিল, সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ছে বলটাকে রিকভার করার জন্য। এটা অনেক ভালো একটা পদ্ধতি এবং ব্রাজিলের এই হাই প্রেসিংয়ের মাধ্যমে কিন্তু তারা একাধিক বল উইন করছে। সেখান থেকে সরাসরি একটা পাসে কিন্তু 1v1 সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে, সেখান থেকে গোল আসছে। এই ধরনের খেলা ব্রাজিলের বিশ্বকাপে অনেক বেশি হেল্প করবে। কার্লো আনচেলত্তি এখন পর্যন্ত ব্রাজিলকে যতগুলো ম্যাচে কোচিং করিয়েছেন এর চেয়ে বেশি আমরা এখন পর্যন্ত বের করতে পারিনি। আমরা আরও বেশি ট্যাকটিক্যাল ব্রেকডাউন করব যখন আরও বেশি ম্যাচ আমরা পাবো। এখন পর্যন্ত যেমন হচ্ছে কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদের সেই ফর্মটাকে ব্রাজিলের রূপান্তর করতে চেষ্টা করছেন, অনেকটাই সফল হয়েছেন। কয়েকটা জায়গায় সমস্যা আছে ডিফেন্সে, ব্রাজিল যখন তার টপ প্লেয়ারদের নিয়ে খেলছে, এডার মিলিটাও কিংবা গ্যাব্রিয়েলকে নিয়ে খেলছে তখন ডিফেন্সটা অনেক ভালো লাগছে, কিন্তু যখনই অন্যদের দিয়ে ট্রাই করাচ্ছে সেখানে সমস্যা হচ্ছে, অর্থাৎ ডিফেন্সে যথেষ্ট বিকল্পের অভাব রয়েছে। কিন্তু ব্রাজিলের মিডফিল্ডটা কনসিস্টেন্টলি ভালো খেলছে, বিশেষ করে ব্রুনো গুইমারেজের সেরা পারফরমেন্স এবং কাসেমিরোর লিডারশিপ কোয়ালিটির কারণে মিডফিল্ডটা ভালো পারফর্ম করছে। এটাকে ব্রাজিলের এত বেশি ট্যালেন্ট রয়েছে যে সেখানে খুব বেশি ট্যাকটিক্সের প্রয়োজন হয় না। সেখানে যদি প্লেয়ারদের ফ্রিডম দেওয়া হয় এবং তাদের সম্পূর্ণ কনফিডেন্স দেওয়া হয় তাহলে সেখানে তারা অবশ্যই গোল করবেন। কার্লো আনচেলত্তি কিন্তু ডিফেন্সিভলি যতটা বেশি দলটাকে কম্প্যাক্ট রাখার চেষ্টা করছেন, এটাকে ততটা রাখতে চাচ্ছেন না। এটাকে প্লেয়ারদের ফ্রিডম দিচ্ছেন, প্লেয়ারদের পজিশন খুব বেশি ফিক্স থাকছে না। এটা অনেক ভালো একটা লক্ষণ, বিশেষ করে ব্রাজিলিয়ান প্লেয়ারদের থেকে তার সেরাটা বের করে আনার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।